সবার জীবনে তো হাসি খুশি একটা আনন্দর জীবন থাকে। আমার জীবনটা এমন না। আমার জীবনটা সবার মতো না। আমার হয়তো বা কারি কারি টাকা আছে, কিন্তু আমার জীবনে সুখ নেই, ভালোবাসা নেই, ভালোবাসার মানুষটাই নেই। আপনারা তো বুঝতে পারতেছেন না যে আমি কি বলছি। হ্যাঁ, আমার জীবনে আমার প্রিয় মানুষটাই নেই। আমার প্রিয় মানুষটা হলো আমার মা। আমার এত কারি কারি টাকা, এরপরেও আমার মা নেই। হ্যাঁ, যার কারণটা আমি সবসময় বাবাকে দায়ী করি, যে মানুষটার কারণে আমি আমার মাকে হারিয়েছি। তাই আমার অতীতটা কাউকে বলতে চাই না। সময় হলে একদিন অবশ্যই অতীতটাকে বলবো। বাড়ি ছেড়েছি প্রায় 6 মাস হয়েছে। এই 6 মাসে কোনো রকমে অনেক কষ্টে শেষ করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। নিজের টাকা উপার্জন করে আমি যা জমিয়েছি তা দিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম। হাতে অতটা টাকা নেই। একটা রুম নিয়ে থাকতে শুরু করি। সামনে ঢাকা ইউনিভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখছি বড়লোকের ছেলেপেলেরা। একটু হাসি দিলাম, হেসে সামনের দিকে অগ্রসর হলাম। প্রবেশ করতে দেখলাম কিছু ছেলে কয়েকটা ছেলেকে ধরে র্যাগিং করছে। আমি সামনে যেতে আমাকে ডাক দিয়ে বলে ওঠে, সিনিয়র ভাই ব্রাদার, সামনে দুটো মুরগি বসে আছে, এরপরে তুই সোজা চলে যাচ্ছিস? ছেলেটার কথা শুনে আমি সামনে গেলাম। সামনে যেতে ছেলেটা আমাকে দেখে বলে ওঠে, বা, মনে হচ্ছে নবাবজাদা যাচ্ছে, ওকে কোলে করে নিয়ে আসতে হবে। দেখছিস না এখানে র্যাগিং চলছে, আর তুই কি করছিস? ভাইয়া, আমি এখানে নতুন এসেছি, আর এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি। এখানে সবাই নতুন। নাম কি তোর? জি, আমার নাম নিলয়। এখন সুন্দর ছেলের মতো লাইন ধরে ওদের সাথে কানে ধরে উঠবস করতে থাক। কিন্তু ভাইয়া, আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমি উঠবস কেন করব? সামনে তাকিয়ে দেখি আমার মতো কিছু ছেলে ওখানে উঠবস করছে, আর সামনে আরো দুটো ছেলে কান ধরে দাঁড়িয়ে রইল। আমার সামনে এসে আমার শার্টের কলার ধরে বলে ওঠে, তোর তো দেখছি সাহস কম না, এই আকাশের মুখে মুখে কথা বলিস। তোর সাহস দেখে এখন আমি যেন বাঁচি না। আজকে তো তোকে কিছু একটা শিক্ষা দিতেই হবে, দ্বিতীয়বার যেহেতু আমার মুখের উপর কথা না বলতে পারিস। কথাটা বলে ছেলেটা আমার গায়ে হাত তুলবে। তখনই ভার্সিটির গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করে। সাথে সাথে ছেলেগুলো ওখান থেকে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আর যেতে যেতে বলতে শুরু করে, এই চল পালা, প্রিন্সিপাল মনে হয় চলে এসেছে। উনি যদি দেখতে পায় তাহলে খবর আছে। এখনই পালা। এর উপর রাহাত নাই। রাহাত এখন দেশের বাইরে চলে গেছে। তাই এখন চল, এ ফকিরের বাচ্চাকে পরে দেখে নিব। কথাটা বলে ওখান থেকে ওরা পালিয়ে যায়। সামনে থেকে দুটো ছেলে আমার কাছে এগিয়ে এসে বলতে শুরু করলো, তুমি কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছো? ওর সাথে এমন ব্যবহার করাটা তোমার উচিত হয়নি, যা বলেছে তা মেনে নিতে। তোমরা এমন অন্যায়ের প্রতিবাদ কেন করো না, যে তোমাদের সাথে এমন নির্যাতন করে? ভাই, তুমি এই ভার্সিটিতে নতুন এসেছো, তাই তুমি জানো না এখানে শুধু রাজনৈতিক দল আছে, আর কিছু না। এখানে শুধু রাজনীতি আছে, আর কিছু চলে না। আমরা গরিব মানুষ, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। ওরা কোটিপতির সন্তান, ওদের বাবার অনেক টাকা আছে, তাই ওরা যা ইচ্ছা তাই করতে পারে। ওদের বাবার এতটাই টাকার ক্ষমতা আছে যে ওরা চাইলে আমাদের মতো এমন দরিদ্র মানুষকে আর খাতে বিক্রি করে দিতে পারে, তাই ওদের সাথে না লাগাই আমি ভালো মনে করি। যাই হোক, প্রিন্সিপাল চলে এসেছে, তাই তুমি বেঁচে গেছো। আচ্ছা, এখন বলো তুমি এখানে কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছো? জি, আমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছি। ও, তাহলে তো ভালোই হলো। আমরা তোমার সাথে সেম ইয়ারে আছি। তাহলে এখন থেকে তুমি আমাদেরকে আপনি না বলে তুমি করে বলতে পারো। কোথায় উঠেছো তুমি? এই যে, এই তো সামনে একটা যে বাড়িটা দেখছেন, ভার্সিটির পেছনে ওই ছোট্ট একটা বাড়িতে একটা ছোট্ট রুম নিয়েছি। ওখানে আমি থাকি। পাশের গ্রামে যে জব করি। তোমার তো দেখি আমাদের থেকেও অনেক সমস্যা। আমি তো মোটামুটি একটা পার্ট টাইম ভালো জব করি, বিদায় আমার চলে যায়, আর আব্বু যা দেয় তা দিয়ে আমার ভার্সিটির খরচটা হয়ে যায়। যাই হোক, আমরা এখন থেকে ফ্রেন্ড, তাই আমাদের সাথে এগুলো আর হবে না। আর চলো, আমরা একসাথে ভার্সিটিতে যাই। আজকে নতুন একজন ম্যাম আসার কথা। আমি এরপর ওদের পেছনে ভার্সিটি যেতে লাগলাম। আমি যখন যাচ্ছি খেয়াল করলাম সবার মতো আমার গায়ে পোশাক নেই। সবাই যেমন স্ট্যান্ডার্ড হয়ে চলছে, আমার তেমন চলাফেরার মতো অবস্থা নেই। সবার গায়ের মধ্যে দামি পোশাক, কাঁধে দামি ব্যাগ, কারো চোখের মধ্যে দামি সানগ্লাস। মাথা নিচু করে ওদের পেছনে আর ঈশানের সাথে কিছু কথা বলতে বলতে ভার্সিটির কাছে প্রবেশ করলাম। ক্লাসে প্রবেশ করতে দেখলাম আশেপাশের ছেলেগুলো কেমন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকবেই বা না কেন, কারণ সবার থেকে আমার পোশাক যে অনেকটা আলাদা। আমার গায়ে কোনো দামি পোশাক নেই।
এমন একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি যেখানে সবাই দামি পোশাক পরে ভার্সিটিতে প্রবেশ করে। সে জায়গায় আমি সাধারণ একটা পোশাক পরে ভার্সিটিতে প্রবেশ করলাম। ওদের ক্লাসে ঢুকেছি, তাও আবার এমন একটা নর্মাল পোশাকে, যেখানে আমার পোশাকের মতো দ্বিতীয় কোনো ব্যক্তিকে ওরা খুঁজে পাচ্ছে না। সাধারণত যারা এখানে একদম নিম্নস্থানে আছে তারাও আমার থেকে এতটা কম দামি পোশাক পরে আসেনি। যতটা কম দামি পোশাক পরে আমি এই ক্লাসে প্রবেশ করেছি, সবার কাছে আমি যেন একজন এলিয়েনের মতো। আমি পেছনে একটা সাইডে গিয়ে বসলাম, লাস্টের বেঞ্চে আমি বসলাম, আর সবাই আমার দিকে কেমনভাবে তাকিয়ে রইল। তখনই ক্লাসের ভিতর একটা মেয়ে প্রবেশ করলো। জানি না, মেয়েটা প্রবেশ করার সাথে সাথেই কেমন জানি না শরীরের মধ্যে একটা শীতলতা বয়ে গেল। তখনই মেয়েটা এসে একটা বেঞ্চে বাড়ি দিয়ে বলে ওঠে, স্টপ! সবাই এভাবে পিছনের দিকে তাকিয়ে আছো কেন? তোমাদের সমস্যা কি? এদিকে তাকাও। মেয়েটার কথা শুনে সবাই তার দিকে তাকায়। তখনই মেয়েটা নজর দেয় আমার দিকে। সবাই মেয়েটাকে বলতে শুরু করে আমার এই ব্যাপারে। তখনই মেয়েটা বলে ওঠে, বসতে আর বাকি রইল না, মেয়েটা যে ভার্সিটির ম্যাডাম এবং কি আমাদের প্রথম ক্লাস সে নিতে এসেছে। তখনই সবার উদ্দেশ্যে বলে ওঠে, কখনো কারোর পোশাক দেখে বিবেচনা করতে নেই যে সে মানুষটা কেমন। তার আচরণেই মানুষে বুঝতে পারে যে সে মানুষটার চরিত্রটা কেমন। তার ব্যবহারই বলে দেয় তার বংশের কথা। আর তোমরা ওর গায়ে শুধুমাত্র সামান্য কম দামে পোশাক দেখে যে যার মতো বিবেচনা করে নিচ্ছ। মেয়েটার কথা আমার মন ছুঁয়ে গেল। কেন জানি না মেয়েটার প্রতি ভালো লাগা কাজ করতে শুরু করলো। মেয়েটার এমন কথার মধ্যে আমি ভালো লাগা অনুভব করতে লাগলাম। বুঝতে পারলাম মেয়েটা সবার মতো না, একটু আলাদা। মেয়েটার বয়স বেশি হবে না, আমার থেকে 3 বছরের বড় হতে পারে। মেয়েটা অসম্ভব সুন্দরী, যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়তে বাধ্য। খেয়াল করলাম ক্লাসের সব ছেলেরা মেয়েটার দিকে হা করে তাকিয়ে রইল। আসলেই ভার্সিটির মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে যদি কেউ থাকে তাহলে এই মেয়েটাই আছে। মেয়েটার টানা টানা চোখ আসলে মায়ের পড়ার মতো। কেন জানি না আমি নিজেও মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছি। নিজেকে কন্ট্রোল করে মাথা নিচু করে বসে ক্লাস শেষ করলাম। খেয়াল করলাম মেয়েটা আড়ি চোখে বারবার আমার দিকে খেয়াল করছে, কিন্তু কিছু বলছে না। আপনাদের তো আমার পরিচয় দিলাম না, কি আর পরিচয় দিব? আমি এক হতভাগা, যার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাই নেই। হ্যাঁ, আমার মা। আমার মা নেই। আর আসল পরিচয়টা না হয় সিক্রেটই থাকুক, সেটা না হয় গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। কি রে ভাই, ম্যামকে দেখিয়ে ক্রাশ খেয়েছিস তাই? নতুন ম্যাম ভার্সিটিতে জয়েন হয়েছে। এমন কিছুই না, এমনি তাকালাম, তোমরা দেখি তিলকে তাল বানাবে। ক্রাশ না খাওয়ার কিছু দেখছি না। আসলে রাধিকা ম্যাম সবার থেকে ভিন্ন। আসলে উনি আমাদের মতো মধ্যবিত্ত, নিজের ট্যালেন্টের জন্য এখানে আসতে পেরেছে। কিন্তু ওনার জীবনে অনেক কষ্ট। একটা ছেলে ওনাকে প্রতিদিন ডিস্টার্ব করে। উনি কিছু করতে পারে না, কারণ উনি যে গরিব। ছেলেটা আমাদের শহরের সব থেকে বড় বিজনেসম্যান রয় গ্রুপের মালিকের ছেলে, তাই মন্ত্রীর ভয়ে কেউ কিছু বলতে পারে না। ওর যা ইচ্ছে করে বেড়ায়, বাপের টাকার ক্ষমতা আছে ওটা দেখায়। ও শালা ম্যামের জীবন বরবাদ করে দিয়েছে। পুলিশ কিছু করছে না? ও আমাদের এসপি কে আগুন দিয়ে মেরে ফেলেছে। পুলিশ ওদের পোষা কুকুর। কি রে, ওই এসব বাদ, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। নিলয়, তুমি বাসায় যাও। আসলে টাকা মানুষকে অন্ধ করে দেয়। মুচকে একটা হাসি দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরি। সামনের দোকান থেকে একটা সিগারেট নিয়ে বাসায় গিয়ে ধরাবো, তাই বাসায় যাচ্ছি। তখনই সামনে আমার ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা চাচা। আমি তার কাছে যেতেই আমার বৃদ্ধ লোকটা আমার গায়ের ওপর ব্যাগটা ছুঁড়ে মেরে বলে ওঠে, বাবা, আমি তোমাকে আমার এখানে রাখতে পারবো না। আমার আমার জান মালের কে নিরাপত্তা দিবে? বাপ, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু চাচা, আমি কি করেছি আপনার, যার জন্য আপনি আমাকে আপনার বাসা থেকে বের করে দিচ্ছেন? এত কথা আমি তোমাকে বলতে পারবো না বাপু। আগে যদি জানতাম তোমার সাথে এত বড় মানুষের ঝামেলা, তাহলে হয়তো কোনোদিন এই বাসার চৌকাঠে তোমাকে প্রবেশ করতে দিতাম না। বাবা, তোমার হাত পা ধরে মাপ চাই। আমার দুটো সন্তান আছে, ওদের দেখাশোনা করার জন্য আমি ছাড়া কেউ নাই। তাই তুমি দয়া করে বাসা থেকে বের হয়ে যাও। আমি কিছু বললাম না, ব্যাগটা হাতে নিয়ে কাঁধে উঠিয়ে হাঁটা ধরলাম। জানি না নিয়তি আমার কপালে কি রেখে দিয়েছে, যার জন্য শুধু আমার সাথে এমনই হয়। এইসব ভাবতে ভাবতে রাস্তা পার হচ্ছিলাম, তখন সামনে কতগুলো গাড়ি চলে আসে। গাড়িগুলো কোনো সাধারণ গাড়ি না, মার্সিডিজ, ল্যাম্বরগার আর রয়্যাল রোলস, ফেরারি, হ্যাঁ, এইসব দামি গাড়ি আমার সামনে এসে দাঁড়ায়। মানুষ একটু অবাক হচ্ছে,
কারণ এমন একটা রাস্তায় এত দামি গাড়ি, তাও আবার এখানে কে হতে পারে গাড়িতে। আমি সামনে দাঁড়িয়ে রইলাম। তখনই গাড়ি থেকে স্যুটকোট পরা একজন লোক নেমে আসে। তার পাশে অনেক বডিগার্ড, সবার হাতে AK-47। তার হাতে একটা মিনি রিভলভার। আমার সামনে এসে লোকটা সানগ্লাসটা তার চোখ থেকে খুলে একটা মুচকি হাসি দিয়ে বলে, বড়বাবু, আপনি আপনি যেখানেই থাকবেন না কেন আপনাকে কোথাও খুঁজে বের করতে পারবে না। এটা একদমই ভুল ধারণা। আপনি যেখানেই থাকুন না কেন আমাদের স্যারের চোখকে আপনি জানেন। এখনো সময় আছে ছোটবাবু, আপনি সব দায়িত্ব নিয়ে নেন, না হলে কিন্তু পরে এসবের জন্য আপনাকে পস্তাতে হবে। আপনি তো ভালো করে জানেন আপনার দাদুর সম্পর্কে। বিস্তারিত আমার বলার প্রয়োজন নেই। আপনার দাদু চাইলে সব করতে পারে, তাই বলছি নিজের ভালো চাইলে দায়িত্ব বুঝে নেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোমার সাহস কি করে হয় আমাকে এসবের প্রস্তাব দেওয়ার? যে অভিশাপ থেকে ফিরে এসেছি ওখানে যেতে চায় না আমি, আর তাদের মতো হতে চায় না। আপনার দাদু কিন্তু আপনার পিছু ছাড়বে না। ভয় দেখিয়ে, টাকার বাহর দেখিয়ে সব করতে পারবে, কিন্তু এই নিলয় চৌধুরীকে নিতে পারবে না। ফোন এসেছে আপনার, লাউডে দিলাম। পরিচিত কণ্ঠে বুঝতে আর বাকি রইল না সম্পর্ক রক্তের হলেও যে মানুষটাকে ঘৃণা করি। কেমন আছো দাদু ভাই? তোমার বাবার উপর আর আমার উপর রাগ করে কতদিন এভাবে রাস্তায় রাস্তায় ঘুরবে? চলে আসো মাইসান, তোমার এই চৌধুরী পরিবার দরকার। আমার এই সাম্রাজ্য সবটা শুধু তোমার, সবকিছুর উত্তরাধিকারী যে একমাত্র তুমি। তোমাকে ছাড়া যে এই পরিবার 40% চলবে না। আর যদি তুমি না আসো তাহলে আমাকে। যা ইচ্ছে করে নেন, আমার এসবের কোনো মাথা ব্যথা নেই। কথাটা বলে কলটা কেটে দিই, আর সামনে থাকা লোকটা একটু হাসি দেয় আর বলে, আপনি হয়তো জানেন না, আপনার ব্যবসার 10% দিয়ে এই দেশের গভর্নর চলে। আর আপনি এই জায়গায় আসলে কি জানেন? আপনি এখনো নিজেকে চিনলেনই না। চলে আসেন ছোট মালিক, আমাদের আপনার যে অনেক প্রয়োজন। স্টপ। যেখানে আমার মায়ের জন্য একটু সময় দিতে পারেনি সে, আমি তার কাছে যাব? যে মানুষটা টাকার পিছনে সারা জীবন ঘুরেছে, তার পরিবারের কথা একটিবারও ভাবার সময় হয়নি, তার কাছে ফিরে যাব? না, সম্ভব না। শেষবার বলে দিলাম, আমার পিছু করার চেষ্টা করবে না। কি ভেবেছ আমার সব কিছু কেড়ে নিলে আমি তোমাদের কাছে চলে যাব? না, কখনোই না। ব্যাগটা কাঁধে নিয়ে রাগী চোখ দেখিয়ে রাস্তার পাশে হাঁটা ধরলাম। স্যার, আপনার নাতি তো কথা শুনলো না। এখন কি করব? সব কিছু করেছি, কিন্তু যাওয়ার কোনো কথাই বলে না। রাহাত, আমার নাতি এটা, রক্ত আমারই বইছে ওর শরীরে। আমার ছোটবেলায় ওর মতোই জেদ ছিল, কখনো হার মানা পাত্র ছিলাম না। আমার নাতি আমার এই সব কিছু একা সামলাতে পারবে। ওর মধ্যে আমি আমাকে খুঁজে পাই। তুমি চিন্তা করো না, ওকে তো ফিরে আসতেই হবে। ঠিক আছে স্যার, আমি লোক লাগিয়ে দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে ছোট মালিকের খোঁজ খবর আমাকে পাঠাবে। আমিও দেখতে চাই উনি কতকাল এভাবে থাকতে পারে। রহস্য, তাই না? আসলেই আমার জীবনটা অনেক রহস্যের মতো। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছি, তখনই খেয়াল করলাম কেউ শ্বাসকষ্টে রাস্তার একপাশে গাড়ি থামিয়ে হাঁপাচ্ছে। দৌড়ে ওনার কাছে যাই, গিয়ে একটা গাড়ি থামিয়ে একটা সামনের হসপিটালে নিয়ে যাই। হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। ডাক্তার লোকটাকে দেখা মাত্রই তাড়াতাড়ি করে ভিতরের কেবিনে নিয়ে যায়। মনে হচ্ছে লোকটা চিনা জানা মানুষ, দেখে মস্ত বড় লোকই বটে মনে হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই বাবার বদমাইশ ছেলেটা এসে বলে ওঠে, রাধিকা, তোমাকে আমি ভালোবাসি, তাই শুধু তোমাকে আমি ভালোবাসার প্রস্তাব দিচ্ছি। যদি ভালো না বাসতাম, দেহ চাইতাম কবেই তোমাকে তুলে নিয়ে গিয়ে। তোর মুখে এরকম কথা মানায় না শয়তান। কথাটা বলে হনহন করে ওখান থেকে চলে যেতে লাগলাম। রাধিকা, তুই আমার ভার্সিটির সিনিয়র ম্যাম, তোকে মন দিয়েছি, তোকে বেঁচেছি, রাজরানী করে রাখবো। কিন্তু তুই যা করেছিস তার ক্ষমা আমি দেখছি না। আমার বাবার কথাই পুরো দেশ চলে, তুই আমার গায়ে হাত তুললি? তোকে আমি ছাড় দিব ভাবছিলি? না, কখনোই না। তোকে ছাড় আমি দিব না। এইটার চরম প্রতিবাদ তোকে দিতে হবে, বলে দিলাম। এটার হিসাব আমি যে তোর থেকে নিব। হসপিটালের বাইরে আমি দাঁড়িয়ে আছি, তখনই ডাক্তার আমার কাছে আসে। ডাক্তার আমার কাছে এসেই বলে ওঠে, আপনি কি ওনার সাথে এসেছেন? আর আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমি ওনাকে রাস্তায় পেয়েছিলাম, এমন অবস্থায় তাড়াহুড়ো করে ওনাকে নিয়ে এসেছি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি?
ওনার আগে থেকে হার্টের সমস্যা, আর আমরা এখন ওনাকে বড় একটা জায়গায় নিয়ে যেতে চাই। তাই ওনার কোনো রিলেটিভের প্রয়োজন। আপনি তো যেহেতু চেতনার রিলেটিভ না, তাহলে তো সমস্যা। এখন কি করা যায় সেটাই ভাবতেছি। এক কাজ করুন, ওনার ওয়ালেটে আমরা কিছু ডকুমেন্ট পেয়েছি, আর ওনার ফোন তো লক করা আছেই। আমি তো ভেবেছিলাম আপনারা হয়তোবা ওনাকে চেনেন, তাই এভাবে তাড়াহুড়ো করছেন। তাহলে আপনারা এমন ভাব নিয়েছিলেন যেন উনি কোনো এক বিশেষ লোক, আর বলছেন এখন আপনারা চেনেন না। তার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে আমি ওনাকে চিনি এমনটা না যে চিনি না। ওনার সংবাদে আমি অনেক বক্তব্য শুনেছি। উনি সাধারণ কোনো মানুষ না, উনি বিশিষ্ট শিল্পপতি আফজাল সাহেব। কিন্তু কথাটা বলতে গিয়ে যে আমি ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কাউকে চিনি না। শুধু এতটুকুই জানি ওনার ফ্যামিলিটা অনেক বড় আর অনেক জোরালো। ওনাদের বংশধর হচ্ছে গিয়ে তালুকদার বংশধর। কিন্তু এত বড় মানুষ আমাদের এখানে কী জন্য আসতে যাবে? আর আপনি ওনাকে নিয়ে এসেছেন, হয়তো কোনো বিপদে পড়েছে, তাই আপনি আমাদের এখানে নিয়ে এসেছেন। আর এমন ওনার অবস্থা হয়েছে, যদি আপনি 5 মিনিট লেট করতেন তাহলে হয়তোবা ওনাকে বাঁচানো সম্ভব আমাদের দ্বারা হতো না। আচ্ছা, যাই হোক, এখন উনি সুস্থ আছেন তো? ওনার কোনো অসুবিধা নাই তো? আপনি আমার কাছে কি চাচ্ছেন সেটা একটু ক্লিয়ারলি যদি বলেন তাহলে উপকৃত হতাম। আর আপনি কি চান আমার কাছে? কেনই বা এইসব জানতে চাচ্ছেন? আমি আপনার কাছে এতটুকু জানতে এসেছি যে ওনার যে রক্ত, ওই রক্ত ওনার ফ্যামিলিতে অন্য কারোর আছে নাকি। কারণ ওনার এবি নেগেটিভ রক্ত, এই রক্ত দিয়ে সহজে পাওয়া যায় না। এ ধরনের ফ্যামিলির মধ্যে এমন সেম রক্ত হয় তাহলে ওনাকে ইমিডিয়েটলি দেওয়া দরকার। মানে ওনার তো হার্টের সমস্যা, তাহলে রক্তর মানে বুঝলাম না। ওনার হার্টের মধ্যে এমন একটা রোগ হয়েছে যার জন্য ওনার যে রক্তগুলো আছে ওগুলো একদমই অক্ষর হয়ে গিয়েছে, একদম বলতে গেলে জমে গিয়েছে ভাইরাসের কারণে। আর ওখানে ওনার ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন, আর যার ফলে আমাদের এখন রক্তের প্রয়োজন। তাই সেটা বলার জন্যই আমি আপনার কাছে এসেছি। আমাদের এখানে তো কোনো এমন গ্রুপের রক্ত নেই, তাই আপনার কাছে আসা। এখন যদি রক্তের ম্যানেজ না হয় তাহলে আমাদের দ্বারা আর কিছু করা সম্ভব হবে না। ডাক্তারের ইচ্ছা, আপনি কি করবেন? যাই হোক, আপনার আর রক্ত খোঁজাখুঁজি করা লাগবে না। আমারই এবি নেগেটিভ রক্ত, আমার কাছে থেকে আপনারা রক্ত নিতে পারেন। কথাটা বলে আমি ডাক্তারের সাথে ডাক্তারের রুমে যাই। এরপরে পাশের একটা কেবিন থেকে আমার থেকে রক্ত নেওয়া হয়। এরপরে আমি ওখান থেকে উঠে বাইরে বসে রইলাম। আমি বাইরে বসে আছি। প্রায় ঘন্টাখানেক পর ডাক্তার কেবিন থেকে বের হয়ে আসে। মনে হয় অপারেশন শেষ হয়েছে। ডাক্তার কেবিন থেকে বের হতে আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি আমাদের ওই যে গেস্ট রুম আছে ওখানে গিয়ে বিশ্রাম করুন। আপনার রক্ত দিয়েছেন, আপনার শরীরটাও তেমন ভালো না, তাই বলছি ওখানে গিয়ে রেস্ট করুন। ওনার যখন জ্ঞান ফিরবে তখন আমি আপনাকে জানাবো। বাসায় এসে দেখি সবার অবস্থা কে কার মতো জানি ব্যস্ত হয়ে পড়েছে, কেউ আমার দিকে পাত্তাই দিচ্ছে না। তখনই সামনে এসে আম্মু বলল, পোড়ামুখী, কোথা থেকে আসলি? তুই সবাই চিন্তায় আছে, তুই এখানে আসছিস? এখন তোর জন্য এসব হলো। মাটাকে খেয়েছিস, এখন বাপটাকেও খাবি। এটা আমার প্রতিদিন শুনতে শুনতে কথাগুলো একদম অভ্যেস হয়ে গেছে, কারণ এগুলো আমার রুটিনের মধ্যেই পড়ে। তাকিয়ে আছিস কেন? যা সামনে থেকে দূর হ। এখনই তোর জন্য সবকিছু হয়েছে। আরে বোমা, এখন এসব বলছো কেন? এখন আমাদেরকে হসপিটালে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তাড়াতাড়ি চলো, কি অবস্থা গিয়ে দেখতে হবে। মেয়েরা এখন কি সুস্থ আছে না ওর কিছু হয়ে গেছে, এইসব বিষয়ে এখন আলাপ না করে চলো আমরা হসপিটালে যাই। দাদু ভাই, বাবার কি কিছু হয়েছে? বাবার কিছু হয়েছে নাকি? আমি তোমাদের সাথে যাবো। প্লিজ দাদু ভাই, তুমি আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। না, তোমার এখন কোথাও তোমার যাওয়ার প্রয়োজন নেই। আমি তোমাকে গিয়ে খবর দিব, তুমি এখন বাসায় থাকো। তোমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই ওনাকে হসপিটালে নিয়ে গেছে। আমরা যাচ্ছি তোমার আব্বুর খোঁজ নেওয়ার জন্য। এ বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই, নেই বললেই চলে। আসলে ছোটবেলায় আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার দায়টাও সবাই আমার উপরেই চাপিয়ে দেয়, কারণ আমি নাকি আমার কাছে বাহানা করেছিলাম পানি থেকে আমার ছোট্ট পুতুলটা নিয়ে আসার জন্য। আম্মু নাকি পানিতে গিয়েছিল, কিন্তু আম্মু সাঁতার জানতো না। আম্মু পুতুল আনতে গিয়ে পানিতে পড়ে যায়।
এরপরে ওই পানি থেকে আর আম্মুকে ওঠানোর মতো কেউ থাকে না। আম্মু শেষ নিঃশ্বাসটা ওখানেই ফেলে। যাতে সবাই আমাকে মনে করে আব্বু শেষে একটা বিয়ে করেছে, কিন্তু ছোট মা আমাকে দেখতে পারে না, সবসময় অপয়া বলেই ডাকে। আমি বসে আছি, তখনই ডাক্তার আমার কাছে এসে বলে ওঠে, পেশেন্টের জ্ঞান ফিরেছে আর আপনাকে যাওয়ার জন্য বলেছি। আপনি ওনার কেবিনে যান, ওনার সাথে দেখা করুন। ডাক্তারের কথা অনুযায়ী আমিও কেবিনে যাই। কেবিনে যেতে বৃদ্ধ লোকটা আমাকে দেখে তাড়াতাড়ি ইশারায় আসতে বলে। আমি ওনার কাছে আসি। ওনার বয়সটা এতটাও হয় নাই, আমার আব্বুর থেকেও কম মনে হয়। কাজে যেতে আমাকে কাছে যেতে ডেকে বলে ওঠে, বাবা, তোমার জন্য আমি রক্ষা পেয়েছি। তোমাকে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই, আর তোমাকে কৃতজ্ঞতা দেওয়ার মতো আমার সেই ভাষা নেই। তুমি আমাকে আমার নতুন করে বাঁচার সে জীবনটা দান করেছো। ছি ছি ছি, এসব কি বলছেন আঙ্কেল? এটা আমার কর্তব্য ছিল। আমি মানুষ হিসেবে যতটুকু কর্তব্য ততটুকু করেছি। এসব বলার আপনার মোটেও প্রয়োজন নেই। তা বাবা, তোমার বাসা কোথায় আর তোমার পরিবারও বা কোথায়? তুমি যে এখনো যাওনি, তোমার জন্য চিন্তা করবে না সে কখন তুমি আমার জন্য এখানে বসে আছো? আসলে আমার পরিবারে কেউ নেই। আমি রাস্তায় একটা থাকার জায়গা খোঁজার জন্য বের হয়েছিলাম, তখনই আপনাকে দেখতে পাই আর এখানে নিয়ে আসি। মানে কি বলছো তোমার পরিবারের কেউ নাই মানে? আচ্ছা, মন খারাপ করো না, সমস্যা নেই। সবার জীবনে অনেক কিছু ঘটে যায়। তোমার এসব নিয়ে চিন্তা করা লাগবে না। তখনই মাঝবয়সী লোকটা একজনকে কল করে একটা বডিগার্ড চলে আসে আর এসে ওনাকে স্যার বলে সম্বোধন দেয়। তখন লোকটা বলে ওঠে, বাইরে গিয়ে দেখো যে তোমার বড় মালিক মানে আমার আব্বু আর বাকি সবাই আসতেছে কিনা। তখনই বডিগার্ড ওখান থেকে চলে যায় আর গিয়ে কিছুক্ষণ পর এসে খবর দেয় যে ওনার বাড়ির সবাই আসছে ওনাকে দেখার জন্য আসে। তখনই লোকটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, তুমি আমার এত বড় উপকার করেছো, শেষ তোমার কাছে একটা উপকার আমি চাই। এটা যদি তুমি আমার করো, সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আর তোমার থাকার কোনো চিন্তা করা লাগবে না, থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করব। কিন্তু তুমি আমার শুধু একটা উপকার করো, তুমি কথা দাও তুমি আমার কথাটা রাখবে। জানি না কথাটা রাখার মতো কিনা, তারপরও আমি চেষ্টা করব আপনার কথাটা রাখার জন্য। বাবা, এটা আমার অনুরোধ, তোমাকে আমার কথাটা রাখতেই হবে। কারণ আমি যে বড় অসহায়, তুমিই পারো আমাকে উদ্ধার করতে। আর তোমার মতো ছেলে পাওয়া এত সহজ না। তোমার মতো উদ্ধার ছেলে আমি এমন খুঁজে বেরিয়েছি, কিন্তু কাউকেই পাইনি। বিশ্বাস করো, তোমার মতো ছেলেই পারে আমার এই মুশকিল আসান থেকে দূর করতে। কেউ নেই, তাই তুমিই পারবে আমার এই মুশকিল আসানটা ঠিক করতে, কারণ তোমার ধারাই সম্ভব। লোকটার কথা আমি কিছুই বুঝতে পারছি না। উনি আমাকে কি বলতে চাচ্ছেন আমিও কিছু বুঝলাম না। আমি ওনাকে হ্যাঁ সম্বোধন জানালাম। এরপর প্রথম থেকে সোজা চলে আসলাম। ওয়েটিং রুমে বসে আছি। চিন্তা করলাম ওনার ওই কাজ করলে যদি উনি আমাকে টাকার ব্যবস্থা করে দেয় আর যদি একটা ভালো চাকরি দেয় তাহলে কোনো সমস্যা নেই। অন্তত ওদের নিশ্চয়তার ওইখানে যাওয়া তো আর লাগবে না। আমি ওই বাড়ি গাড়ির টাকা পয়সা ধন সম্পদ, যেখানে আমার মায়ের মূল্যই ছিল না, আমার মাকে কেয়ারিং করার মতো সে মানুষটার সময় ছিল না, সারা জীবন টাকার পিছনেই ঘুরেছে। আমি যেতে চাই না ওই পাপিষ্ঠ জায়গায়। কি রে মেহরাব, তোর এখন কেমন অবস্থা? কি করছিস? ঠিক আছে তো? তোর শরীরের কি অবস্থা এখন? হ্যাঁ আব্বু, আমি এখন সুস্থ আছি, ভালো আছি। একটা ছেলে আমাকে বাঁচিয়েছে। ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিয়েছিস? গরিব ফকির মিসকিন ওদেরকে টাকা দিয়ে দিলেই ওরা সাফ করতে পারে। পরে টাকার জন্যই সব করে। যাই হোক, টাকা দিয়ে দিয়েছিস তো? বরাবরই আমার বাবার টাকার একটু অহংকারী হয়। আর আমার বাবা দু চোখ, আমার বাবা কখনোই আমার বিষয় কখনো ভাবেনি। আমি সব সময় ভেবেছি যে বেশি সাফল্য পেয়েছে তাকে দেখেছে, তার নজরটাই কেড়েছে। আপনি ওনার আধিপত্য নিয়ে বেঁচে আছে। তোর এই সমস্যা তোর উপরে। তুই তো জানিস যে রায় বংশের ছেলের বিয়ের জন্য তোর মেয়ে রাধিকার হাত ওরা চেয়েছে। ওরা রাধিকাকে ঘরের বউ হিসেবে দেখতে চায়। আমি ওই বিষয়ে ওদেরকে হ্যাঁ বলে দিয়েছি, আর তোকে তো আমি সব কিছু খুলে বলেছি। কিন্তু বাবা, যদি একবার রাধিকার কাছ থেকে ওর বিষয়টা জেনে নিতাম যে ওকে এ বিষয়ে রাজি আছে কিনা। কারণ ওর তো একটা মত আছে, ও যদি অন্য কোনো ছেলেকে ভালোবাসে। চুপ কর। তুই রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে এতটা হালকাভাবে নিচ্ছিস কি করে? তুই ভুলে যাচ্ছিস ওরা হচ্ছে আমাদের এই শহরের সব থেকে ধনী বিজনেসম্যানদের একজন।
ওদের সাথে শেয়ার নিতে কত আমাদের মতো হাজার হাজার ব্যবসায়ীরা লাইন দাঁড়িয়ে থাকে। ওদের একটা চেয়ারে অংশে কতটা লাভবান হতে পারে তোর কোনো ধারণা আছে? আর তারা নিজে এসে আমাদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছে, আর তুই কিনা কী সব বলছিস? দেখ, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আমি বিয়েটা চট করে দিয়ে দিতে চাই। আমি ওদের সাথে বিজনেস করতে চাই। বাবা ওখান থেকে চলে যায়। দেখো, আমরা তো কারো রাধিকার খারাপ চাই না, তাই না? আর ওখানে ওর বিয়ে হলে ও সুখে থাকবে। তোমাকে বিয়ে করে আনার পর থেকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কতটা ভুল করেছি। আমি আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করে ফেলেছি। তোমাকে বিয়ে করে এনে আমার মেয়েকে তুমি কখনো নিজের চোখে দেখোনি, সব সময় দেখেছো নিজের শত্রুর চোখে। আমার মেয়েকে দেখেছি নিজের মায়ের জন্য নিরলায় কান্না করতে। কথাগুলো মনে মনে বললাম। তখন রাধিকার মা ওখান থেকে চলে যায়। রাহুল, ভিতরে আসো, ওই ছেলেটাকে গিয়ে বলো আমার কাছে আসার জন্য। প্রায় 30 মিনিট হয়েছে বসে আছি, তখনই ওই ছেলেটা আসে। ছেলেটা এসে আমাকে ডাক দিয়ে বলে স্যার ডাকছে। তাই আমি ওখান থেকে ওনার কেবিনে গেলাম। কেবিনে যেতেই অনেকে ওনার কাছে গেলাম। কাছে আসতে উনি আমার হাত ধরে খুবই করুণার সাথে বলে ওঠে, বাবা তোমাকে আমি সব কিছু দেব, কিন্তু তোমার আমার একটা কাজ করতে হবে। আমি জানি এটা করতে পারবে। আমাকে নিরাশ করো না বাবা, তোমার কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি। বলতে গেলে একটা বাবা তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাচ্ছে। দয়া করে আপনি এভাবে বলবেন না। আপনি বলুন শান্ত হয়ে কি বলতে চান, আমি পালন করার অবশ্যই চেষ্টা করব। বাবা আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে, এইটা আমার একটা অনুরোধ তোমার কাছে। ওনার মুখে এমন কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো, কারণ এমন অদ্ভুত কথা আমি কখনো ওনার কাছ থেকে শুনতে পারবো আশা করিনি। তখন উনি আমার হাতটা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, প্লিজ বাবা, তুমি আমাকে না করো না। অনেক আশায় আমি তোমার কাছে কথাটা বলেছি, কারণ এটা ছাড়া আমার যে মেয়েটাকে বাঁচানোর কোনো উপায় দেখছি না। আপনার কথার আসল উদ্দেশ্য আমি ঠিক বুঝতে পারছি না। কেন আপনি আমার সাথে আপনার মেয়ের বিয়েটা দিতে চাচ্ছেন? আমি তো অনাথ, আমার তো আপনার মেয়েকে বিয়ে করে খাওয়ানোর মতো সাধ্য নেই। দেখো বাবা, তোমার থাকা খাওয়া এসব নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি শুধু আমার মেয়েটাকে বিয়ে করো, উদ্ধার করো, তাহলে আমি তোমাকে বলছি বিষয়টা। সেইন গ্রুপের সাথে রাধিকার সমস্যা বলতে গেলে আকাশের সাথে যে রাধিকার একটা জায়গা চলছে, এর সাথে যে সমস্যা পুরোটাই খুলে বলি সবকিছু। ওনার কথায় আমি গম্ভীর হয়ে যাই। এমনটা না যে আমি কাউকে ভালোবাসি বা আমার লাইফে কেউ আছে, কিন্তু ওনার এমন অদ্ভুত কথায় আমি কেমন জানি না নার্ভাস ফিল করতে লাগে। তখন উনি আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখো বাবা, আমার মেয়েকে দেখে তোমার পছন্দ হবে, আর সত্যি বলতে আমার মেয়ে তোমার থেকে 3 বছরের সিনিয়র হবে। তোমার বাইরে ওটা বলেছো, তখনই বুঝতে পেরেছি। আর উনি আমাকে কিছু বলতে যাবে, তখনই ওনার বডিগার্ড এসে বলে ওনার আব্বু কেবিনে প্রবেশ করছে। তখন উনি আমাকে বাইরে সিক্রেট রুমে পাঠিয়ে দেয়। আমি ওখানে চলে যাই। ডাক্তার বলেছে তুমি যে কোনো মুহূর্তে যেতে পারো। তুমি এখন সুস্থ আছো, আর পরে মোটামুটি সুস্থ হলে তোমাকে বড় একটা হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করব। এখন আপাতত তুমি সুস্থ আছো, তুমি যে কোনো মুহূর্তে অফিসে যেতে পারো। বৌমা, তাহলে তুমি আমার সাথে হেড অফিসে চলো। ওখানে কিছু আমি তোমাকে ফাইল দিব, ফাইলগুলো তুমি নিয়ে গিয়ে জমা দেওয়া লাগবে। ওনারা চলে যায়। এরপরে উনি আমাকে ভেতরে আসতে বলে। আমি ভেতরে আসি। তখনই উনি ওনার মেয়েকে কল করে ইমার্জেন্সিতে আসতে বলে। আব্বু তাহলে সুস্থ আছে? কিন্তু আব্বু আমাকে এমার্জেন্সি কাজী অফিসে যেতে বললো যে। কিন্তু কেন? উনি তো হসপিটালে। আর আমাকে এখন কি বাসা থেকে বের হতে দিবে? যেভাবেই হোক আমাকে লুকিয়ে হলেও, এত সব কাঠকে ফাঁকি দিয়ে হলেও বাসা থেকে বের হতেই হবে। কোনো রকমে বাসা থেকে ফাঁকি দিয়ে বের হয়ে সোজা আব্বুর দেওয়া ঠিকানায় চলে যায়। ওখানে দেখি কেউ নেই। মাঝবয়সী লোকটা ওনার বিছানা থেকে উঠে বসে, উঠে নার্সকে ডাক দেয়। নার্স এসে ওনার স্যালাইনটা খুলে দেয়। এরপর উনি ড্রাইভারকে ডাক দেয়। ড্রাইভার এসে গাড়ি বের করে। উনি আমাকে সাথে নিয়ে কাজী অফিসে রওনা দেয়। একটু সময় পর কাজী অফিসের সামনে এসে গাড়িটা থামে। আমি গাড়ি থেকে নামতেই দেখলাম একটা মেয়ে দৌড়ে এসে ওনাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে ওঠে, আব্বু তুমি সুস্থ আছো? এটা দেখে আমি যে আনন্দ পাচ্ছি তোমাকে আমি বোঝাতে পারবো না। আমার যেন সব দুঃখ এখন নিমিষেই পানি হয়ে গিয়েছে। বাবা তুমি যা বলবে আমি তাই করব। তোমার বাবা আমাকে বলেছে ওই হারা বংশের মধ্যে বিয়ে করার জন্য। ওরা যদি তাই চায় আমি তাই করব। তারপরেও বাবা আমি তোমাকে হারাতে চাই না। না মা, তোকে ওই পাষাণ পরিবারের কাছে আমি কখনোই বিয়ে দেব না।
তোর দুলাভাই সারা জীবন টাকায় জিনিসে কখনো ভালো মানুষ জেনে নেই। আমি তোর জন্য ভালো উপযোগ্য পাত্র খুঁজেছি, আমার পছন্দ অনুযায়ী তুই বিয়ে করবি। আমি এখনো মেয়েটির মুখ দেখিনি, আর মেয়েটা যেন বাবার কথা শুনে একটু প্রশান্তি পেল। তখনই আমাকে দেখিয়ে দিয়ে লোকটা বলে ওঠে, এ হচ্ছে সেই ছেলেটা যাকে আমি তোর জন্য সিলেক্ট করেছি। এই ছেলেটা তোর স্বামী হওয়ার যোগ্য রাখে। ও তোর স্বামী হিসেবে পারফেক্ট, খুবই ভালো মনের মানুষ। আমাকে রাস্তা থেকে বাঁচিয়েছে ও। যদি না থাকতো তাহলে হয়তোবা আমি এখন তোর সামনে দাঁড়িয়ে থাকতাম না। তুই তো ভালো করেই জানিস আমার রক্ত কোথাও পাওয়া যায় না, কিন্তু এই ছেলেটা নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। তাই তো আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আমি যখনই মেয়েটার দিকে তাকালাম যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো, কারণ আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটা যেন আর অন্য কেউ না। হ্যাঁ, আমাদের কলেজের ম্যাডাম রাধিকা। তার মানে হচ্ছে মেয়রাব সাহেবের মেয়ে রাধিকা, মানে আমি যাকে বাঁচিয়েছি উনি হচ্ছে রাধিকা ম্যামের বাবা। কিন্তু কেন বা উনি আমাকে ওনার মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছেন? আমাকে শুধু এতটুকু বলেছে ওনার মেয়েকে নাকি রায়বংশের ছেলে বিয়ে করতে চায়। আমাকে ওই ছেলেটার কথাটা বলেছিল একমাত্র রুদ্র আর ঈশান। কিন্তু কে এই ছেলে, যে ছেলেটার কথা ওরা আমাকে বলেছে? ছেলেটাকে তো আমি দেখিনি। আমার সামনে আছে যে ছেলেটার মুখটা আমার আর অপরিচিত মনে হলো না। সেদিনই তো ছেলেটা আমার ক্লাস করছিল। কি যেন ছেলেটার নাম ছিল, হ্যাঁ মনে পড়েছে, নিলয়। সবাই ওকে দেখে হাসাহাসিও করছিল। কিন্তু বাবা এই খ্যাত দেখতে গরিব ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু এটাও মানতে হবে যে ছেলেটা আমার বাবাকে বাঁচিয়েছে, আর আমি আমার বাবার কথা অমান্য করতে পারবো না। আমি ওই রায় বংশে বিয়ে করতে চাই না। আর ওই রায় বংশের কথা শুনলেই সবাই থরথর করে কাঁপে। কিন্তু ওদেরকে যদি বাবা এভাবে ইগনোর করে ফেলে, তাহলে যদি ওরা বাবার ক্ষতি করে ফেলে, কিছুই বুঝে উঠতে পারছি না। তখনই আব্বু বলে ওঠে, বাবা, মানুষের প্রথম হচ্ছে তার ভালো একজন সঙ্গী। যদি কারো জীবনে ভালো সঙ্গী না থাকে তাহলে তার পথ চলাটা সহজ হয় না। মানুষের পথ চলার জন্য ভালো একজন জীবন সঙ্গী প্রয়োজন, কারণ তার বিপদে সব সময় ছায়া হয়ে থাকে সে মানুষটা যে সত্যিকারের ভালোবাসে। রাধিকা ম্যামও ওনার বাবার কথায় আর না করতে পারলো না। আমাকে উনি অনেক আকুতি মিনতি করে বিয়ের জন্য রাজি করিয়েছে। আমার ভালোবাসার এমন কোনো মানুষ নেই যার জন্য আমি জীবনটা রেখে দেব। আমিও না করলাম না। আর এমন না যে আমার রাধিকা ম্যামকে পছন্দ না, তাই তো ওনাকে দেখার পর আমার মনের মধ্যে এমন একটা ঢেউ বয়ে গিয়েছিল, হয়তো বা আল্লাহ পাক এটাই চেয়েছে আমার জোড়া আর তার সাথে লিখে রেখে দিয়েছে। হোক না সে আমার থেকে সিনিয়র, তাতে কি? যদি আমাদের মধ্যে ভালোবাসা খাঁটি হয় তাহলে আমাদের মহব্বতটাও অনেক দূর এগিয়ে যাবে। আমার কাছে একটু খারাপই লাগছে, কারণ বাবা আমার সাথে এই গরিব ছেলেটার বিয়ে দিয়েছে। কিন্তু আমি তো বাবার মনে কষ্ট দিতে পারি না। উনি হয়তো বা আমার ভালোর জন্যই দিয়েছে। আমার আর রাধিকা ম্যামের বিয়েটা সম্পন্ন হয়। এরপর আমাদের আঙ্কেল ওনার গাড়ি করে ওনার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যেতে আমাদেরকে এভাবে দেখতে পেয়ে সবাই বাসার উপর থেকে নিচে নেমে আসে। এসব কি? এগুলো কি রাধিকা? এসব কি? তোর গলার মালা কেন? তুই বাসা থেকে কিভাবে বের হয়েছিস? সিকিউরিটি গার্ড কি তোকে দেখেনি? চুপ করো তুমি এত কথা বলছো কেন? রাধিকা এই ছেলেটাকে ভালোবাসে, আর এই ছেলেটাকেই রাধিকা ভালোবাসে, আর ওরা দুজন বিয়ে করেছে। এখানে তোমার তো কোনো কথা বলার অধিকার নেই। চুপ কর তুই একটা কথা বলবি না। তালুকদার বাড়ির মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়েছি। ওকে এই বাসায় কে জায়গা দিয়েছে? বের করে দে এখনই এই বাসা থেকে। ও কি করে পারলো আমাদের এই বাড়ির মান সম্মান নষ্ট করতে? বাবা, আমার মেয়ে ওই ছেলেটাকে ভালোবাসে, আর আমি নিজে ওই ছেলেটার ভালো দিক আর খারাপ দিক দেখেছি, আর আমি বিবেচনা করে দেখেছি এই ছেলেটা আমার মেয়ের জন্য পারফেক্ট। মেহরাব, তুই ভুলে যাচ্ছিস আমি তোর বাবা। তুই আমার মুখের উপর কথা বলছিস। এই তালুকদার বংশের মধ্যে আজও কেউ এমন কাজ করেনি যে কাজটা তোর মেয়ে করেছে। এই পরিবারের মান সম্মান তোর মেয়ে ধূলিসাৎ করেছে। আরে কি জবাব দিব রায়বংশের পরিবারকে? ওদের ওই একটা শেয়ারে আমাদের এই পুরো তালুকদার বংশ চলে। আমাদের তালুকদার গৌরব ইন্ডাস্ট্রিজ সব কিছু যে ওদের ক্ষমতার মধ্যে থাকে। আমার মাথায় কিছুই কাজ করছে না। আমার এখন বিপি হাই হয়ে যাচ্ছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এখনই আমার চোখের সামনের থেকে বের হয়ে যা। রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ওরা যদি চায় তাহলে ওরা একদিনে আমাদেরকে রাস্তার ফকির
বানিয়ে দিতে পারি। আমি জানি না এখন কি করব। রায় গ্রুপের কথা শুনে এতটা ভয় পেয়েছে যে রাধিকার দাদু যেন তার ঘাম বেয়ে পড়ছে। ওনার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই উনি ডাক দিয়ে আমাকে আর রাধিকাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। তখনই আঙ্কেল আমার হাত ধরে বাসা থেকে বের হয়ে যায়। ওনার গাড়ি করে আমাকে আর রাধিকাকে একটা বাড়ির সামনে আনে। একটা ফ্ল্যাট দেখিয়ে দিয়ে বলে ওঠে, মা, আমি এই প্লটটা তোর জন্য নিজের টাকায় কিনেছি, শুধু তোর জন্য। তুই আর নিলয় আজ থেকে এখানেই থাকবি। তোরা চিন্তা করবি না, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা বলে আঙ্কেল ওখান থেকে বের হয়ে যায়। আমি আর রাধিকা ওই বাসায় একাই দাঁড়িয়ে রইলাম। বাসায় ভালো করে খেয়াল করে দেখলাম আসবাবপত্র সবকিছু আছে। আগে থেকেই মনে হয় সবকিছু সাজানো ছিল। হয়তো বা ওনার মেয়ের জন্যই সাত করে এই বাসাটা কিনেছে। রাধিকা ম্যামের দিকে তাকিয়ে দেখলাম ওনার যেন মনটা খারাপ আর একটু রাগী ভাবে আছে। বিষয়টা বুঝলাম না। তখন উনি আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখো, বিয়েটা যেহেতু আমাদের দুজনের অমতেই হয়েছে, তাই আমরা এমনিতে এখনো স্যাটিসফাই না। তাই আমাদের মধ্যে যদি না কোনো ভালো সম্পর্ক না হয়, মানে না হওয়া অবধি আমরা দুইজন স্বামী স্ত্রী না। এখানে যেহেতু দুটো রুম আছে, তুমি ওপাশের রুমে গিয়ে শুয়ে পড়ো, আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। রাধিকা ম্যাম তো খারাপ কিছু বলেনি। আর এমনিতে তো আমি ওনার থেকে জুনিয়র। আর তার থেকে বড় কথা, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নেই। আমি এতিম, খ্যাত একটা ছেলে, টাকা পয়সা নেই, গরিব ছেলে। আর আমাকে নিয়ে উনি ভাববেই বা কেন? উনি রূপে গুণে সব দিক থেকেই ঠিক আছে। ওনার মতো সুন্দরী মেয়ে হয়তো বা 1000টা খুঁজলেও পাওয়া যাবে না। উনি সব দিক থেকে বেস্ট। আমার মতো ছেলে ওনার মতো একটা মেয়েকে যে বিয়ে করেছে, এটাই যে আমার ভাগ্যের বিষয়। রাধিকা ম্যাম খাবার আনার জন্য নিচে চলে যায়। আমি বসে এসব চিন্তা করছিলাম। তখনই হঠাৎ করে হাতে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি নাম্বারটা বড় চেনা, কারণ কলটা আর কেউ করেনি। আমার বাবা ফোনটা করেছে। ফোনটা রিসিভ করলাম না। 2-1বার কল বাজতে লাগলো। শেষমেশ বিরক্ত হয়ে কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে করুণ স্বরে বলে ওঠে, আর কত কষ্ট দিবি বাবা? আমরা ভুল করেছি, সে ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমাদেরকে একটা তো সুযোগ দিবি। আমি জানি আমি তোর মায়ের ওপর যা করেছি তা একদমই ঠিক করিনি। আমি স্বামী হিসাবে ব্যর্থ, বাবা হিসাবে তা আমি পালন করিনি। আমার বাবা হিসেবে যা করা দরকার ছিল তা আমি করতে পারিনি। আমি স্বীকার করি, আমাকে তুই ক্ষমা করে দে। কণ্ঠগুলো ধরে রাখতে পারলাম না। কান্না করে বলে দিলাম, আমার মায়ের তো কোনো অন্যায় ছিল না, শুধু বড়লোক পরিবারে বিয়েটা হয়েছিল। কিন্তু তোমরা টাকার নেচে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলে যে আমার মায়ের খোঁজটাও নিলে না। টাকাই যে সবকিছু না। বয়সটা সবেমাত্র আমার 17 হয়েছে। আমি আমার মায়ের কাছে ছিলাম, মা অসুস্থ ছিল। কিন্তু তোমাদের এতটাই গুরুত্বপূর্ণ মিটিং ছিল যে আমার ফোনটা ধরার মতো সে সময় তোমাদের হয়নি। মাত্র 17 বছর বয়সে মাকে হারিয়েছি। এর চেয়ে আর বেদনাদায়ক কি হতে পারে? তোমাদের এত কোটি কোটি টাকা, তোমাদের এত বিশ্বের মধ্যে নাম, কিন্তু পেরেছো আমার মাকে বাঁচাতে নাকি ফিরিয়ে দিতে পেরেছো আমার মাকে? টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, মিস্টার রফিক চৌধুরী। বাবা, আমাকে আর কষ্ট দিস না। আর কত কষ্ট দিবি? আমি জানি ভুল করেছি বাবা, ফিরে আয়। তোর এই চৌধুরী বংশের যে খুবই প্রয়োজন। তোকে ছাড়া যে বংশটা চলবে না। আমাদের যত প্রপার্টি আছে সবকিছু যে বিভিন্ন জায়গায় এলোমেলো হয়ে যাচ্ছে, এগুলো সবকিছু তোরই নামে। তুই যদি এগুলো না দেখাশোনা করিস তাহলে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে। তোর দাদুকে তো তুই ভালো করে জানিস, উনি চাইলে সবকিছু করতে পারে। আমি তোকে এতটুকু বলতে কল করেছি। কলটা কাটতে না কাটতে তখনই আরেকটা কল চলে আসে। হ্যাঁ, ওটা আমার দাদু। তখনই কলটা রিসিভ করে ওপাশ থেকে দাদু বলে ওঠে, নিলয় চৌধুরী, তুমি তো তাহলে বিয়েটা করেই ফেলেছো। যাই হোক, আমার নাতিন বউটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তোমার থেকে একটু সিনিয়র, কিন্তু সমস্যা কি? ভালোবাসার কাছে সবাই ছোট। একটু অবাক না হয়ে পারলাম না, কারণ বিয়েটা করেছি মাত্র 2 ঘন্টা 3 মিনিট হয়েছে। এর মধ্যে খবরটা ওনাদের কাছে পৌঁছে গিয়েছে। হয়তোবা ওনারা 24 ঘন্টায় আমার নজরদারি রেখেছে। দাদু ভাই, তুমি আমার জালে ধরা দিয়েছো। তুমি বিয়ে করেছো, সমস্যা নেই। তুমি যাকে বিয়ে করবে তাকে আমি মেনে নিব, কিন্তু তোমাকেও যে আমাকে মানতে হবে। আমার সব দায়িত্ব তোমাকে যে নিতে হবে, সব ব্যবসা প্রতিষ্ঠান তোমাকে যে মানতে হবে। কখনোই সম্ভব না। আমি মরে যাব, এরপরে কখনো আমি ওই চৌধুরী বংশে ফিরে যাব না।
আমি জানি দাদু ভাই, তুমি আমার মতোই। যদি এক প্রকার মানুষ আমাকে যদি কেউ মেরে ফেলে, এরপর আমি নিজের একটা কথা থেকে পিছু পা হই না। কিন্তু আমার যেমন একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা হলো তুমি। ঠিক তোমারও তো দুর্বলতা এখন হয়ে গেছে। কী করবে তুমি? কিভাবে সামলাবে নিজেকে? তো সামলানো তো লাগবে না, কিন্তু তোমার নিজের দুর্বলতা তো তোমাকে সামলাতেই হবে। দাদুর কথা কিছু যেন বুঝলাম না। রহস্যময় একটা হাসি দিয়ে কলটা কেটে দেয়। দাদু আমার কাছ থেকে কি চাচ্ছে কিছুই বুঝলাম না। আপনারা হয়তো ভাবছেন আমি কে, আর এই চৌধুরী বংশ আর ওই চৌধুরী পরিবার, চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রি আপনাদের মাথায় ঢুকছে না, তাই না? আপনাদেরকে তাহলে সবকিছু খুলে বলি। হ্যাঁ, আমি চৌধুরী বংশের একমাত্র উত্তরাধিকারী। আমি ছাড়া আর ওই বংশের মধ্যে কেউ নেই, শুধু আমি তাদের একমাত্র উত্তরাধিকারী। তাদের ছেড়ে আসার একটাই কারণ, তারা সারা জীবন টাকায় চিনেছে, টাকার পিছনে শুধু ঘুরেছে। আমার বাবা মানে রফিক চৌধুরী যখন আমার মাকে বিয়ে করে নিয়ে আসে, আমার মায়ের কোনো চাও উনি অপূর্ণ রাখেনি, কিন্তু একটাই আমার মায়ের সবচেয়ে বেশি চাওয়া ছিল। আমার মাকে আমার বাবা কখনোই সময় দিত না, সব সময় শুধু ব্যবসার কাজে বাইরে থাকতো। আমার মায়ের একটাই দুঃখ, কারণ আমার মায়ের কাছে আমার বাবা থাকতো না। সকল স্ত্রীর একটাই চাওয়া, তার স্বামী যেন তাকে সময় দেয়, তার পাশে থাকে, সব সময় তার আপদ বিপদের সাথী হয়ে পাশে দাঁড়ায়। কিন্তু আমার বাবা দাদা ওনারা সবাই যে যার টাকার পেছনে ঘুরে বেড়াতো। আমাদের চৌধুরী বংশের চৌধুরী গ্রুপ এতটা বড় যে আমাদের চৌধুরী বংশের একটা কলে যে কোনো দেশের গভর্নমেন্ট উঠে দাঁড়াতে বাধ্য, কারণ আমাদের টাকায় কত দেশ চলে তার কোনো হিসাব নেই। আমাদের ব্যবসাটা এত বড় যে দেশের বাইরের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের গ্রুপের এতটা নাম ডাক যে বিলিয়নেরাও আমাদের গ্রুপের সাথে একটাবার শুধু শেয়ারের অংশ নেওয়ার জন্য রাত দিন এক করে শুধু বসে থাকে আমাদের সাথে দেখা করার জন্য। তারা তো বুঝতেই পেরেছেন আমরা কতটা বড়লোক আর কি করতে পারি। আর যে রাধিকার বাবা যে গ্রুপটার কথা বলেছে, ওটা আমাদের কাছে হাতের ময়লা ছাড়া অন্য কিছু না। আমরা চাইলে ওটাকে একবার ধুয়ে পরিষ্কার করে আবার ফেলে দিতে পারি। হঠাৎ করে গাড়ির হর্নের শব্দে ভয় পেয়ে গেলাম। নিচে এসে দেখি একটা গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। তখনই গাড়ি থেকে রাধিকা নেমে আসলো, সাথে একটা ছেলে তার সাথে নামলো। ছেলেটা রাধিকাকে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু রাধিকা বাধা দিয়ে ওর হাত ধরে হ্যান্ডশেক করলো। পরে জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগলো। গাড়িটার দিকে খেয়াল করলাম, দেখে দামি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে যে কোনো কিছুই না, কারণ আমার বাড়ির চাকররাও এর থেকে দামি গাড়িতে চলাফেরা করে। গাড়িতে উঠে ছেলেটা চলে গেল। আমি পেছন থেকে গাড়িটার দিকে তাকিয়ে রইলাম। তখনই রাধিকা আমার সামনে এসে বলে, দেখে লাভ নেই, এমন একটা গাড়ি কেনার মতো যোগ্যতা তোমার নেই, সেটা আমি ভালো করেই জানি। তাই এসব দেখে লাভ নেই, চলো খাবার এনেছি, খেয়ে নাও। রাধিকা সব সময় আমাকে অপমান করেছে। আমি বুঝতে পারলাম না কেনই বাবা আমাকে অপমান করলো। জানি না ছেলেটা আমাকে বিয়ে করার জন্য রাজি হলো কেন। ছেলেটাকে আমার বাবার সম্পত্তি পাওয়ার জন্য আমাকে বিয়ে করেছে, নাকি অন্য কোনো মতলব। ছেলেটাকে দেখে আমার সুবিধাও মনে হচ্ছে না, আবার খারাপও মনে হচ্ছে না। আবার যখনই ছেলেটা আমি মুখের দিকে তাকাই, যেন আমি ওর মায়ায় পড়ে যাই, তা আমি ওর মুখে তাকাতে পারি না। রাধিকার কথায় কিছু বললাম না। রাধিকা খাবারটা নিয়ে উপরে যেতে লাগলো। আমি মুচকি একটা হাসি দিয়ে উপরে যেতে লাগলাম। এরপরে খাবার টেবিলে রাখলো। আমি রাধিকার পাশে গিয়ে বসলাম। রাধিকা খাবার বেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। আমি সাহস করে রাধিকাকে বলে উঠলাম, আপনি খাবেন না? আমার জন্য শুধু খাবার নিয়ে এসেছেন? আমার খাওয়ার মোটেই ইচ্ছে নেই, আপনি খেয়ে নিন। হয়তোবা সারাদিনের বিষয়টা নিয়ে ওর একটু মন খারাপ, তাই না খেয়ে শুয়ে পড়লো। আমিও কিছু বললাম না, চুপচাপ খাবারটা খেয়ে পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার পাশের বেলকনিতে আমি গিয়ে বসলাম। দেখলাম রাতের অন্ধকারে কেমন জানি না কালো মেঘ দেখা যাচ্ছে। ওই অন্ধকারটা যেন আরো তীব্র হয়ে আকাশটাকে ঘিরে ফেলেছে। আরো কালো ভিতরে যেন কালো ছায়া হয়ে উঠেছে। বৃষ্টি দেখতে আমার বেশ ভালোই লাগে, কারণ বৃষ্টি আমার মায়ের পছন্দ এবং আমারও পছন্দ। বৃষ্টির দিনে মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকতাম আর বৃষ্টি দেখতাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, এই বৃষ্টি নাকি কথা বলে, মানুষের মন বোঝে, যাদের মন খারাপ তাদের মন ভালো করে দেয়। বৃষ্টি সবসময় বলে কখনো বৃষ্টিকে অবহেলা করতে নেই, তার মনোরম অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। তাই তো সবসময় আমি বৃষ্টিকে দেখলে আগ্রহ হয়ে উঠি। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি নামতে শুরু করলো।
বৃষ্টির সাথে বজ্রপাতও হতে লাগলো। পরিবেশটা কেমন জানি রোমান্টিক হয়ে উঠল। কিন্তু যদিও না রোমান্টিক মানুষ না থাকে, তাহলে ওই রোমান্টিক সিনটা আর ভালো লাগে না। হঠাৎ করে কারো পায়ের শব্দে চমকে উঠলাম। পেছন ফিরে তাকিয়ে দেখি আমার সামনে রাধিকা দাঁড়িয়ে আছে। তখন আমি রাধিকাকে বললাম, আপনার কি ওই রুমে কোনো সমস্যা হচ্ছে? না মানে আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন আর আমার একটু ভয় করছে। আসলে আপনার যদি কোনো কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার এখানে ঘুমাতে পারি? আসলে আমি কখনো আর কিছু বলতে না দিয়ে বলে উঠলাম, সমস্যা নেই, আপনি এখানে ঘুমিয়ে পড়ুন। আর বৃষ্টি না থামা পর্যন্ত আমি ওখানে যাচ্ছি না, সমস্যা নেই, আপনি ঘুমান। কথাটা বলে আমি আবারও বৃষ্টি দেখতে লাগলাম। এখনও দেখলাম রাধিকা দাঁড়িয়ে আছে। আবার পেছন ফিরে বললাম, কি হলো, আপনি ঘুমাননি এখনো? আপনি দাঁড়িয়ে আছেন যে? না মানে আসলে আপনি যদি আমার পাশে একটু ঘুমাতেন। আমার তো খুব ভয় লাগছে, যেভাবে বজ্রপাত হচ্ছে। আমার আমার বজ্রপাত খুব ভয় লাগে। একটু মুচকি হাসি দিলাম, কারণ এত বড় একটা মেয়ে এই বৃষ্টিতে বজ্রপাতে ভয় পায়, তার উপর আমাদের ভার্সিটির ম্যাডাম। কথাটা ভাবতেও যে হাসি পাচ্ছে, তখন আমার হাসিটা খেয়াল করে রাধিকা রাগে চোখে তাকিয়ে বলে, এই আপনি হাসলেন কেন? না আসলে এত বড় একটা মেয়ে বজ্রপাতকে ভয় পায়, তার উপর উনি নাকি ভার্সিটির ম্যাডাম। ম্যাডাম যদি ভয় পায় তাহলে কি হবে, সেই জন্য একটু হাসি পেয়ে গেল। তো কি হয়েছে, আমরা মেয়ে মানুষ, আমাদের ভয় লাগবে, এটাই স্বাভাবিক। আমরা তো আর আপনাদের মতো এত সাহসী না। আপনারা পুরুষ মানুষ, আপনাদের সাহস বরাবরই বেশি থাকে। আমি আর কিছু বললাম না। আমি রুমে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে মাঝরাতে এত জোরে বজ্রপাত হতে লাগলো যে রাধিকা ভয় আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার যেন পুরো শরীরের শীতলতা ছুঁয়ে গেল। ওর মাথায় হাত দিতে দেখলাম জ্বরে পড়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাই তাড়াহুড়ো করে আমি ওর মাথায় জলপট্টি দিতে লাগলাম, কারণ ওর মাথায় যে প্রচণ্ড পরিমাণে জ্বরে পড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জ্বরপট্টি দেওয়ার কারণে ওর জ্বরটা একটু কমে গেল। আমি ওর পাশেই ঘুমিয়ে পড়লাম। গতকাল রাতে আবার জ্বর উঠেছিল বেশ বুঝতে পেরেছিলাম। যখন ঘুম থেকে চোখটা খুলি, আমার সামনেই নিলয়কে দেখতে পাই। নিলয়কে ঘুমন্ত অবস্থায় দেখে বাচ্চাদের মতনই লাগে। পুরামু কিউটনেসের চেহারা দিয়ে ভরা দেখে আমি যেন মায়ায় পড়ে গেলাম। আসলে ওর সাথে গতকাল এমন ব্যবহার করাটা উচিত হয়নি। সতে হলেও সে আমার স্বামী হয়। ওর দিকে তাকাতে তাকাতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখি রাধিকা এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে যেন একদম ঘুমন্ত পরীর মতো লাগছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে এসে দেখি অনেক কিছুই আছে। তাই আমি নিজের হাতে রান্না বানিয়ে আমি খেয়ে ওর জন্য টেবিলে রেখে চলে যাই। ঘুম থেকে উঠে যখন নিচে যাই, টেবিলের সামনে দেখি নাস্তা বানানো। তার মানে আমার পিচ্ছি বরটা রান্না করতে পারে। যাই হোক, ভালোই হয়েছে, একটা জিনিস তো আমার উপকারে এসেছে। একটু মুচকি হাসি দিলাম, কেন জানি না। আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে লাগলাম। নাস্তা খেয়ে আমি ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ও মনে হয় নিজেই ভার্সিটিতে চলে গিয়েছে। বাসাটা ভার্সিটি থেকে বেশি দূরে না, বাসা থেকে প্রায় 10 মিনিট লাগে। আমি 10 মিনিটের মধ্যে ভার্সিটি চলে আসি। ভার্সিটি গেটে প্রবেশ করতে দেখি ঈশান আর রৌদ্র ক্যাম্পাসে বসে আছে। আমাকে দেখে ওরা আমার কাছে দৌড়ে আসে, এসে বলে ওঠে, এ ভাই, তুই তো মনে হয় আমাদেরকে একদম ভুলে গিয়েছিস। তোর তো কোনো খোঁজ খবর নেই। কোথায় আছিস, কি করছিস, তোর তো কোনো খবরই পাচ্ছি না। আমার তো তোর সঙ্গে কথা আছে। কি হারিয়ে গেলি নাকি রে ভাই? তোর তো দেখি কোনো খোঁজ নাই। আরে ভাই, বিষয়টা এমন না, আমি তোকে সবকিছু খুলে বলছি। তখন ঈশান রৌদ্র দুজনকে সবকিছু খুলে বলি। আসলে ওরা অনেক ভালো প্রকৃতির মানুষ। ওদের মতো ভালো প্রকৃতির মানুষ আমি আগে দেখিনি। কিন্তু ভাই, তুই কিন্তু ওদের হালকা ভাবে নিচ্ছিস। ওরা চাইলে অনেক কিছু করতে পারে। আমি ওদের সামনে একটা মুচকি হাসি দিলাম। ওরা যেন আমার হাসির মধ্যে পাগলামো ছাড়া আর কিছুই খুঁজে পেল না। ভাই, তুই এত সুন্দর একটা মেয়ে বিয়ে করেছিস, তোকে তো কিছু ট্রিট দিতেই হবে। না থাক, ওর কাছে তো টাকা নেই। আজকে না হয় ওর হয়ে আমি তোদেরকে ট্রিট দিচ্ছি, পরে টাকা হলে ও আমাদেরকে দিয়ে দিবে। আসলে বললাম না, ওরা অনেক ভালো প্রকৃতির মানুষ। আজকে আর ক্লাস করা হলো না। আজকে আমরা তিনজন আড্ডা দিব। আমরা তিনজনে ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করছি আর গল্প করছি। তখনই ঈশান বলে ওঠে, মনে তো হয় ছুটি হওয়ার সময় হয়ে গেছে। আমি একটু গিয়ে আমার জিনিসগুলো ওখান থেকে নিয়ে আসি। একটু ক্লাসে যাচ্ছি, তোরা থাক। ঈশান কথাটা বলে ওখান থেকে চলে যেতে লাগলো। প্রায় 10 মিনিট পর ঈশান আমার নাম ধরে ডাক দিয়ে আমার কাছে এসে হাঁপাতে লাগলো।
কি হয়েছে ঈশান? তুই এমন হাঁপাচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? রাধিকা ম্যামকে দেখলাম তাড়াহুড়া করে ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছে, ওনার চোখে জল। পেছনের কথা শুনে আমি দৌড়ে ভার্সিটির ক্যাম্পাসে গেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি রাধিকা ক্যাম্পাস থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে যাচ্ছে। আমি ওর কাছে গেলাম, কাছে গিয়ে হাতটা ধরবো, তখন রাধিকা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, তোর জন্যই এত কিছু হয়েছে। তুই অবশ্যই আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বিয়ে করেছিস। আমি জানি আমার বাবাকে তুই বোকা বানিয়েছিস। সমস্যার মধ্যে পড়ে আছে শুধু তোর জন্য। রাধিকার কথায় আমি কিছু বুঝলাম না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। রাধিকা নিজের মতো করে আমাকে বকে ওখান থেকে চলে গেল। কি হয়েছে কিছুই বুঝলাম না। তখনই পেছন থেকে রুদ্র ডাক দিয়ে বলে ওঠে, আমি সব খোঁজ খবর নিয়ে দেখেছি যে রাধিকা ম্যামের বাবাকে কারা নাকি মারতে এসেছিল, তার জন্য উনি এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওনাদেরকে একমাত্র শুধু রয় এমন কাজ করতে পারে, আর রয় গ্রুপ ওদেরকে একদিনের সুযোগ দিয়েছে। যদি ওরা রাধিকা ম্যামকে তাদের ছেলের কাছে না দিয়ে দেয় এক রাতের জন্য, তাহলে ওরা ওদের পুরো ব্যবসা বাণিজ্য সবকিছু একদিনে ক্ষতি ফকির বানিয়ে দিবে, ওদের সবকিছু একদম ধূলিসাৎ করে ফেলবে, এমন হুমকি দিয়েছে। তুই হয়তোবা জানিস না যে রয় গ্রুপ কতটা খারাপ হতে পারে। ওরা এতটাই খারাপ যে কখনো কারো ইজ্জতের ওপর একটিবার ওরা দেখার সেই বিবেকটা কাজ করে না। আসলে ওই রায় গ্রুপের আকাশ নামে যে ছেলেটা আছে, ওই ছেলেটাই হচ্ছে আকাশ। ছেলেটা কতমের যেভাবে ইজ্জত হানি করেছে তার কোনো হিসাব নেই। তোর হয়তোবা মনে নেই আমাদেরকে যে ছেলেটা ওই দিন র্যাগিং করতে চেয়েছিল। এখন রুদ্রের কথায় সবকিছু ক্লিয়ার, বুঝে গেলাম যে আসল মূল কাহিনী কোথায় সমস্যা। সবকিছু শুনে রুদ্রের কাছ থেকে হসপিটালের ঠিকানাটা নিয়ে ওখানে গেলাম। দেখলাম ওখানে অনেক সিকিউরিটি, আমাকে ঢুকতে দিচ্ছে না। আর দিবে বা কেন? ওরা থেকেও আমাকে চেনেই না। হাসপাতালে গিয়ে দেখি দাদু আর আমার ছোট মা বসে আছে। বাসার সবাই নিচে আর আশেপাশে অনেক সাংবাদিক এসে জড়ো হয়েছে। আমি হাসপাতালে প্রবেশ করতে আমাকে দেখে দাদু বলে ওঠে, সব কিছুর মূলে তুই, তোর জন্যই আজকে এমনটা হয়েছে। তুই যদি সেই দিন ওই কাজটা না করতে, তাহলে হয়তো বা আজকে এমন দিনটা দেখতে হতো না। তুই তো এমনটাই চেয়েছিলে, আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাক, আমাদের আর কিছুই রইল না। তোর জন্য আজকে আমাদের রাস্তার ফকির হয়ে যেতে হবে। এই তালুকদার বংশে যা আছে সব কিছুই হারাতে হবে, আমাদের কিছুই আর থাকবে না। আমরা যে নিঃস্ব হয়ে যাব, আমাদের সব কিছুই হারাতে হবে একমাত্র তোর জন্য। তোর বাবার যে অপারেশন করব, সেই অপারেশনের টাকাও আমরা ব্যাংক থেকে তুলতে পারছি না। ব্যাংক আমাদেরকে টাকা দেবে না। আমাদের টাকা থাকার সত্ত্বেও ওরা কোনোভাবে আমাদেরকে টাকা দিতে চাইছে না। শুধুমাত্র রায়গুরু একটা কল করেছে, বিথায় সব ব্যাংক আমাদেরকে টাকা দেবে না বলে দিয়েছে। আমরা সরকারের কাছেও কোনো সহযোগিতা পাবো না। সব কিছু দেয়, তুই সব কিছু এমনটা করেছিস। আজকে তুই আমাদের এগুলো থেকে উদ্ধার করবি, কারণ তুই ফেলেছিস। তোকে রাই ভাই এর মালিক যে আকাশ ছেলেটা আছে, তোকে ওই ছেলেটার সাথে এক রাত কাটাতে হবে। কথাটা শোনা মাত্রই আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এত বছর ধরে যে মানুষগুলোকে নিজের আপন ভেবেছি, তারা আমার সম্মানের দিকে একটিবারও দেখলো না। মুখ ফুটে বলেই ফেললো আমার সাথে এমন খারাপ একটা কথা কি করে তারা বলতে পারলো। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। খুব করুণ চোখে আমি দাদুর দিকে তাকালাম। দাদু আমার চোখে না তাকিয়ে অন্য পাশে তাকিয়ে বলে উঠলো, তোকে যে তাই করতে হবে, তাছাড়া আমাদের এই পরিবারটা বাঁচানো কোনোভাবেই সম্ভব না। আমরা এখন এক কথাই বলতে গেলে রাস্তার ফকির হয়ে গিয়েছি। আমাদের কোথাও যাওয়ার মতো অবস্থান, আমরা যেখানে যাব সেখানে আমাদেরকে দেওয়া করবে। এই পৃথিবীটা হচ্ছে টাকার গোলাম, যেখানে টাকা আছে সব কিছু আছে। আর রায় গ্রুপ এই শহরের সবচেয়ে ধনী পরিবার, তাই ওদের কথাই দেশের গভর্নমেন্টও লড়ে যায়। আমরা তো কোথাকার কি। আমার তো চোখ দিয়ে শুধু বানিয়ে পড়ছে, কিচ্ছু বলছি না। যদি আমার পরিবারের সুখের জন্য আমার জীবনটা ত্যাগ করতে হয়, তাহলে আমি করব। আমার এছাড়া যে কোনো উপায় নেই। আমি আমার বাবাকে বাঁচাবো। কথাটা বলে কান্না করতে করতে আমি ওখান থেকে বের হয়ে যাই। কোনো রকমে আমি হসপিটালে প্রবেশ করলাম। তখনই দেখলাম যে রাধিকার বাবা সে পার্সোনাল বডিগার্ড। তখন বডিগার্ডের কাছ থেকে সবকিছু জানতে পারি। ওখানে বেশি সময় থাকলাম না, কারণ রাধিকার দাদু আর সৎ মা ওখানেই আছে। হসপিটাল থেকে বের হয়ে আসি, তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে।
ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার দাদুর নাম্বারটা, মোহিত চৌধুরী। আমার দাদু। খুবই বিরক্ত স্বরে কলটা কেটে দিই। তখনই আমার সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে পরিচিত মুখটা দেখি। আমার আর চিনতে অসুবিধা হলো না। কারণ ছেলেটা যে আমার দাদুর পার্সোনাল বডিগার্ড। মার্সিডিজটা আমার সামনে থামে। আশেপাশে খেয়াল করলাম অনেকগুলো মেয়ে ওই গাড়িটার দিকে তাকিয়ে আছে। সুন্দরী মেয়েরা ড্যাব ড্যাব করে এমন একটা দামি গাড়ির দিকে তাকিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এই শহরে এত নামি দামি গাড়ি সবাই যে চলাফেরা করে না। আমাদের লকারে এত দামি গাড়ি আর ব্যাংক ব্যালেন্স, এত টাকা পয়সা আর ধন সম্পদ আছে। যদি আমরা আমাদের এগুলো একেবারে তুলে ফেলি শুধু দেশ থেকে, তাহলে একদিনে সব ব্যাংক রাস্তার ফকির হয়ে যাবে। কারণ আমাদের টাকায় ওরা চলে, তাদের ব্যাংকগুলো চলে। রাহাত গাড়ি থেকে নামতেই দেখলাম আশেপাশের অনেক বড় লোকের মেয়েরা এবং কি বড় লোকের ছেলেরা কেমনভাবে তাকিয়ে আছে। বিশেষ করে ছেলেরা কেমন জেলাস ফিল করছে। সবাই একটু অবাক হচ্ছে, কারণ আমার মতো গরিব খ্যাত একটা ছেলের সামনে এত বড় একটা গাড়ি থামলো। আবার গাড়ি থেকে একটা ছেলে নেমে আমার সামনে কেমন আদবের সাথে বলে ওঠে, ছোট সাহেব কি ভেবেছিলেন আপনার এক প্রিয় মানুষ নেই? দেখেন তো কেমন পাগলের মতো ছোটাছুটি করছেন। কি বলতে চাচ্ছ তুমি? এসবের মানেটা কি? বেশি কিছু বলছি না, এতটুকু আপনাকে বলতে চাচ্ছি যে আপনি এখানে যার জন্য এসেছেন, আর এখানে যারা আমার অবস্থায় সবগুলো কি মনে করেছেন অন্য কেউ করেছে? না, সব কিছু আপনার দাদু করেছে। আপনি যদি এসব থেকে বাঁচতে চান আমাদের দলে চলে আসুন, আপনার সব কিছু বুঝে নিন আর মিটিয়ে চলুন। আজকের ইয়েস থেকে একজন আসবে আপনার সাথে দেখা করার জন্য। যদি আপনি আমাদের কথা না শুনেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা রিসিভ করতেই ওপর পাশ থেকে বলে ওঠে, আমাকে চিনো তুমি দাদু ভাই? আমি কেমন প্রকৃতির মানুষ, যে জিনিসটা আমি একবার চাই ওটা অবশ্যই নিয়ে আনি। আর তুমি তো আমার নাতি, আমার সব কিছু, তুমি আমার উত্তরাধিকারী। তোমাকে আমি বাসায় ফিরতে পারবো না তা কি করে হয়? তোমার কাছে আমার একটাই কথা, সেটা হলো গিয়ে তুমি আবার আমার কাছে চলে আসো। তুমি যদি না আসো তাহলে তোমার স্ত্রী কিন্তু আর... না, তুমি ওদের কোনো ক্ষতি করবে না। তুমি যা বলবে আমি সবকিছু মেনে নেব, কিন্তু তোমার আমার কথা রাখতে হবে। তুমি আমার একটা কথা রাখবে, তাহলে আমি সবকিছু মেনে নেব। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। শুধু একবার মুখ ফুটে বলো তুমি কি চাও। তুমি যা চাইবে তাই হবে। আমি চাই রাধিকার বাবার চিকিৎসা যেন হয়ে যায়, আর আমার একটা আর্জি আছে। তুমি চিন্তা করো না, এখনই সিঙ্গাপুর থেকে ঢাকা চলে আসবে। ওর বাবার সব কিছু ওরা দেখবে, তোমার টেনশন করা লাগবে না। ওরা ওদের ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, কেউ ওদেরকে হুমকি দিয়ে রেখেছে। কোনো ব্যাংকের ওদেরকে টাকা দিতে রাজি না। যদি ওদের টাকা আছে, কিন্তু কেউ ভয়ে ওদেরকে টাকা দিতে চায় না, কারণ জানে যদি ব্যাংক থেকে ওদেরকে টাকা দেওয়া হয় তাহলে ওদেরকে জানে মেরে ফেলবে, আর কেউ কিছু বলার মতো সাহস পাবে না। আজ পর্যন্ত এই শহরের মধ্যে এত বড় ক্ষমতাবান মানুষ হয়ে ওঠেন যে চৌধুরী বংশের উপরে কথা বলতে পারে। তুমি চিন্তা করো না, আমি শুধু একটা মিস কল করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কথাটা বলে দাদু কলটা কেটে যায়। মিনিট 2 মিনিট সময় হয়নি, তার মধ্যে দেখলাম কতগুলো গাড়ি চলে এসেছে, আর একটা হেলিকপ্টারও হসপিটালের সামনে আসে। ওখান থেকে কয়েকজন ডাক্তার নেমে আসে, হসপিটালের ভিতরে ঢুকে যায়। কেউ কিছু বুঝে উঠতে পারতেছে না কেন এসে পড়েছে। সাংবাদিকরা তো তাড়াহুড়ো করে সবার কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য তাড়াহুড়ো করছে, যে সিঙ্গাপুরের এত বড় বড় ডাক্তার হঠাৎ করে এখানে। তাহলে কি তালুকদার বংশের কেউ ওনাকে এনেছে? কিন্তু তালুকদার গ্রুপ ইন্ডাস্ট্রি তো তাদের ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না, তাহলে কি হতে পারে? হঠাৎ করে মনে পড়ে গেল রাধিকার কথা। আমার বুকটা কেমন জানি না ভেঙে পড়লো। আমি তাড়াহুড়ো করে বের হয়ে একটা কল করলাম দাদুকে। কল করতেই দাদু রিসিভ করে বলে ওঠে, হ্যাঁ বলো দাদু ভাই, তোমার কি চাই? তুমি যা বলবে আমি তোমাকে তাই দিব। তোমার কাছে আমি কিছু চাই না, শুধু আমার স্ত্রীকে বাঁচাতে চাই। কারণ আমার স্ত্রীকে রায় গ্রুপের একমাত্র ছেলে ভোগ করতে চায়। ওদের ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। ওরা আমাদের সামান্য একটু শেয়ারের অংশে চলে, ওদের সাহস কত বড়! ওরা আমার দাদু ভাইয়ের বউয়ের দিকে হাত বাড়ায়। ওদের আমি পুরো গ্রুপটাকে শেষ করে দিব, ওদেরকে আমি রাস্তার ফকির বানিয়ে দিব। ওদের সাহস কত বড়!
রাতের কাছ থেকে মাছিটা নিয়ে আমি তাড়াহুড়ো করে চালিয়ে রায় গ্রুপের বাড়ির দিকে যাচ্ছি। তখনই হঠাৎ করে কল আসে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রৌদ্র বলে ওঠে, রাধিকা ম্যামকে আকাশ একটা জায়গায় নিয়ে গেছে। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি ওখানে যা, না হলে সর্বনাশ হয়ে যাবে। রৌদ্র আমাকে লোকেশনটা পাঠায়। আমি তাড়াহুড়ো করে গাড়িটা চালিয়ে ওখানে যেতে লাগলাম। ফুল স্পিডে গাড়িটা চালিয়ে আমি লোকেশন অনুযায়ী চলে আসলাম। আজকে নিজের সতীত্ব বিলিয়ে দিয়ে নিজের পরিবারটাকে বাঁচানোর জন্য এসেছে। আল্লাহ পাক এই জিনিসটা করার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? হয়তো আমার জীবনে ভালোবাসার কেউ ছিল না, কিন্তু আমার জীবনে এসেছে একটা ছেলে, যে ছেলেটাকে আমার বাবা এনে দিয়েছে। যেটা হয়তো বা গরিব, কিন্তু সে তো আমার স্বামী। আমার তো আমার প্রতি একটা অধিকার আছে, আমার তার প্রতি একটা দায়িত্ব আছে। আমি যে ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলেছি, আমি বড় অন্যায় করতে যাচ্ছি। নিলয়, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার স্ত্রী হয়ে তোমাকে তোমার অধিকারটুকু দেইনি। তুমি আমাকে মাফ করো, যার জন্য আজকে আমি এমন একটা কাজে লিপ্ত হতে যাচ্ছি, শুধু আমার পরিবারটাকে বাঁচাতে, আমার বাবাকে বাঁচাতে। আমাকে ক্ষমা করে নিলয়। শয়তানটা ক্রমশই আমার দিকে এই কথা বলে আগাতে লাগলো। অট্ট হাসিতে ফেটে উঠল। যে রায় গ্রুপের উপর কথা বলতে পারে, আর তুই কি নাই আকাশ, যে কি নাই রায় গ্রুপের একমাত্র মালিক, তাকে একটি থাপ্পড় মেরেছিলি। আমার বিয়ের প্রপোজালকে তুই অ্যাকসেপ্ট না করে একটা এতিম ছেলেকে বিয়ে করেছিস। দেখেছিস আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার টাকার পাওয়ার। আমার একটা কলেজ পুরো শহরটা কেটে যায়, আর তোদের ছোট্ট একটা কোম্পানি, কোম্পানিটা আমার কাছে বালুর মতো। আকাশ তার নোংরা মুখে কথাগুলো বলতে বলতে আমার গায়ে হাত দিয়ে যখন জামাটা ধরে টান দিবে, তখনই ওর হাতের ফোনটা বেজে ওঠে। ও বিরক্ত সহকারে ফোনটা উঠিয়ে দেখে ওর বাবা কল করেছে। বাবার কল? কিন্তু এই সময় বাবা কল করছে, বুঝলাম না। আকাশ ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যে কথাটা শুনে, কথাটা শোনা মাত্রই যেন ওর পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। ও আমার সামনে এসে আমার পা ধরে ক্ষমা চাইতে চাইতে বলে উঠল, বিশ্বাস করো রাধিকা, আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি এত বড় একজন মানুষের পরিচিত। তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দিব না? যদি না সরকার থেকে কল এসেছে আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু না, আমি তোকে ছাড়বো না, কারণ তুই আমাকে থাপ্পড় মেরেছিস। হয়তোবা তোর পরিচিত এমন কেউ আছে যার কাছে তুই সাহায্য চেয়েছিলি, যে তোকে সাহায্য করার জন্য সরকারের কাছে বলেছে। তখন ওই ফোনটা বেজে ওঠে। ফোনটা আবার রিসিভ করতে আব্বু যে কথাটা বলে, যেন পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের শহরের কোনো বিভিন্ন দেশের সব থেকে ধনী যদি কোনো গ্রুপ ধরা হয়, সেটা হচ্ছে চৌধুরী গ্রুপ থেকে নাকি মালিককে কল করে বলেছে। আমার তো এখন চিন্তায় পড়ে গেলাম, কে এই রাধিকা, যার জন্য এমন একজন এত বড় মানুষ কল করেছে। না, এটা হতে পারে না, এটা একদমই ভুল। আকাশের মুখ থেকে শুধু চৌধুরী গ্রুপটার নামটা শুনলাম, আর দেখলাম ও ভয়ে থরথর করে কাঁপছে। ওর চোখে মুখে কেমন চিন্তার ভাঁজ। কিন্তু আমি বুঝতেছি না, আমার জন্য কেন এত বড় একজন গ্রুপের মালিক কল করে বলবে। আজকে যাই হয়ে যাক না কেন, আজকে আমি তোর একটা কিছু করেই ছাড়বো। কথাটা বলে যখনই আমার কাছে আকাশ এগোতে আসছে, তখনই হঠাৎ করে জানালা ভেদ করে একটি হেলিকপ্টার এসে আর ওখান থেকে একটা গুলি ছুড়ে মারে। কেউ যেটা সোজা গিয়ে আকাশের মাথায় গিয়ে লাগে। সাথে সাথে আকাশের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। আমি যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। আমি ঠিক ওই সময় নিজের মনে মনে ক্ষমা চাচ্ছিলাম নিলয়ের কাছ থেকে, কিন্তু ঠিক সেই সময় যেন কেউ ফেরেস্তার মতো এসে আমাকে বাঁচিয়েছিল। এমন দৃশ্য দেখে আমার জন্য হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি ভয়ে চিৎকার করব, তখনই পিছন থেকে দরজা ভেঙে কেউ এসে বলে, রাধিকা, তুমি ঠিক আছো তো? রাধিকা আমার কণ্ঠ শুনে দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে আর অজ্ঞান হয়ে যায়। ট্রেনে উঠে আমি আমার বাসায় চলে আসি। ঘুম থেকে উঠতেই নিজেকে একটা বাংলো বাড়িতে আবিষ্কার করি। আমি উঠে পুরো বাড়িটা ভালোভাবে তাকিয়ে দেখলাম। বাড়িটা আলিশান। এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি। সবসময় ম্যাগাজিনেই সব বাড়িঘর দেখেছি। বাড়িগুলো বানাতে কম করে হলেও 200-300 কোটি টাকা তো লাগবেই। এত টাকা আমাদের শহরের মধ্যে বলতে গেলে তেমন কারোরই নেই।
এমনকি রায় গ্রুপেরও না। গতকাল রাতের কথাটা মনে হচ্ছে যেন একটা স্বপ্নের মতো। আমি কি তাহলে মরে আছি নাকি স্বর্গে চলে যাচ্ছি? আচ্ছা, তাহলে কি স্বর্গটা এমন নাকি? পেছন থেকে কোনো অপরিচিত কণ্ঠ ভেসে ওঠে। রাধিকা, তুমি এখন উঠেছো? তুমি বিশ্রাম করো, তোমার শরীর ভালো না। আমি অবাক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালাম, কারণ নিলয় আমার সামনে। আর ও বাড়িতে কি করে? আমি না হয় কোনোভাবে আসলাম, কিন্তু ও, তার মানে কিছুই তো বুঝলাম না। হাজারটা প্রশ্ন নিয়ে নিলয়ের দিকে তাকালাম আর বললাম, তুমি এখানে? আর গতকালকের? আমি তো কিছুই বুঝলাম না। রাধিকার হাত ধরে আমি ওকে বিছানায় বসালাম। ওর হাতটা শক্ত করে জড়িয়ে আমার অতীতের সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে রাধিকা কান্না করতে করতে বলে ওঠে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে আমি অন্যায় করেছি। হয়তো আমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তারপরেও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি ভুল করেছি। তুমি আমার স্ত্রী, আর আমারও প্রয়োজন ছিল তোমাকে সবকিছু খুলে বলার, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমি তোমাকে কিছু বলতে পারিনি। আর তোমার সাথে আমার বিয়েটা তো তোমার বাবাই দিয়েছিল। আমি রাধিকাকে খুলে বলি সবকিছু। সবকিছু শুনে রাধিকা আমার পা ধরে ক্ষমা চাইতে লাগলো। তুমি এমন করো না, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। কথাটা বলে রাধিকাকে জড়িয়ে ধরলাম, আর রাধিকাও আমাকে পরম স্থানে জড়িয়ে ধরলো। তোমার সাথে থাকতে থাকতে আমি তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি জানি না। তুমি হয়তো আমার থেকে দুনিয়ায় আরো অনেক ভালো মেয়ে পাবে, কিন্তু বিশ্বাস করো, তোমার মধ্যে যে মায়াটা আছে, ওই মায়াটা আমি আবদ্ধ হয়ে পড়েছি। আমি ভেবেছিলাম যখন সব কিছু ঠিক হয়ে যাবে, তখন আমি আমার ভালোবাসার কথাটা তোমাকে বলবো, আর তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমাদের খুবই কঠোর একটা জায়গায় নিয়ে গিয়েছিল। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার সিনিয়র। রাধিকা আমার মুখটা চেপে ধরলো আর বলল, তো কি হয়েছে? সিনিয়র জুনিয়র কি হলে কি ভালোবাসা হয় না? ভালোবাসা যদি খাঁটি হয়, সিনিয়র মেয়েও রাজি হয়। আমি একটা হাসি দিলাম। এরপর রাধিকার ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে দখল করে নিলাম। আমাদের ভালোবাসাটা এখান থেকে শুরু হয়, আর গল্পটা এখানেই শেষ করলাম। এমন ছদ্মবেশী বড় লোকের ছেলে গল্প আপনারা পছন্দ করেন, একটু বড় টাইপের, তাহলে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাপি, খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি দোয়া করবেন।